ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো এখন জনসংখ্যা ভূগোল চলছে, মানবীয় ভূগোলে জনসংখ্যা ভূগোল। সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন চলছে, একই সাথে এমসিকিউও কিন্তু আলোচনা করছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ পেতে গেলে তোমাকে ভিডিওস এবং প্লেলিস্টে যেতে হবে। সুন্দর করে সাজানো আছে থার্ড সেমিস্টারের জন্য সমস্ত ক্লাস। থার্ড সেমিস্টার কিন্তু তোমরা বাইরের স্কুলে বাইরের কোশ্চেনে পরীক্ষা দেবে এবং খাতাও দেখবেন বাইরের স্যার। তাই একদম প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। এখানে যে এমসিকিউ গুলো আছে তোমাদের কাছে অপশনগুলো রাখছি। ডেমোগ্রাফি শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? 1855 না 1806 না 1755 না 1820? এরকম তোমাদের সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউতে 4টে অপশন থাকবে, তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে সেখানে গোল পূরণ করতে হবে। এটা সঠিক উত্তর হচ্ছে 1855। কে প্রথম ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করেন? এচিলি গায়লার্ড। জনবিজ্ঞান বা ডেমোগ্রাফির জনক কাকে বলে? জন গ্রান্টকে। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি সবগুলো না বলে সঠিক উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম জনবিজ্ঞানের ধারণা পাওয়া যায় কত সালে? 1762 সালে এটা ধারণা পাওয়া গিয়েছিল। আর ডেমোগ্রাফি শব্দটি ব্যবহৃত হয়েছিল 1855, প্রায় 100 বছর পরে। কে প্রথম জনবিজ্ঞানের ধারণা প্রদান করেছিলেন? জন গ্রান্ট। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধিযুক্ত একটি দেশের নাম। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে সেখানে জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং যদি কেউ সন্তান জন্ম দেয় বা সন্তান দিতে ইচ্ছুক হয় তাকে বাড়ি গাড়ি এই সমস্ত কিছু গিফট করা হয়, লোভনীয় ব্যাপার। তো এখানে যেহেতু জনসংখ্যা এতটাই কম, তাই জন্যই কিন্তু সরকার থেকে এই রকমের উদ্যোগ নেয়। সেই রকম একটি দেশ হচ্ছে সুইডেন। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? মঙ্গোলিয়া, যেখানে জনবসতির ঘনত্ব খুবই কম। মেধা লাভ কি ধরনের পরিব্রাজন? অন্তর্মুখী। মেধা প্রবাহ বহির্মুখী। এটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, আমাদের ভারত থেকে বহু ছেলেমেয়েরা চাকরির জন্য বা উচ্চশিক্ষা লাভের জন্য কেউ ইউকে যাচ্ছে, কেউ ইউএসএ যাচ্ছে। এই যে যাওয়া, এই ব্যাপারটা কি আমাদের জন্য এখান থেকে চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে বহির্মুখী। তারা কি লাভ করছে? তারা মেধাটা লাভ করছে। পড়তে যারা যাচ্ছে তারাও সেখানে ভালো চাকরির সন্ধানে থাকছে এবং ভালো চাকরি বা ভালো স্যালারি পেয়ে সেখানে সেটেল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে মেধাটা চলে গেল, আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হলো। কিন্তু তারা, অর্থাৎ সেখানে আমি ইউএস এর কথাই বলছি, তারা মেধা লাভ করলো। তাদের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে মেধা লাভ তাদের ক্ষেত্রে অন্তর্মুখী, আর আমাদের এদেশ থেকে চলে যাচ্ছে, আমাদের ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ মেধা প্রবাহ ঘটছে, এখান থেকে বহির্মুখী পরিব্রাজন। আশা করছি বুঝতে পারছো যে মেধা লাভ তারা করছে, তাদের অন্তর্মুখী সেখানে যাচ্ছে, আর মেধা প্রবাহ এখান থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বহির্মুখী। আশা করছি প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। জনসংখ্যার অসম বন্টনের জন্য কোন বিষয়ের অধিক গুরুত্ব আছে? জলবায়ু। অনুকূল জলবায়ু হলে সেখানে এমনিতেই বসতি স্থাপিত হবে, আর যদি সেখানে প্রতিকূল জলবায়ু, যেমন ধরো নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য অঞ্চল, চিরতুষারাবৃত যে একদম মেরু অঞ্চল, সেখানে কোনো রকম ভাবেই জনবসতি, যেহেতু জলবায়ুটা এমনই যে সেখানে বেঁচে থাকা বা কাজ করাই যায় না। তো সেখানে জলবায়ু হচ্ছে, এখানে যে অপশনগুলো আছে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, এর চাইতেও অনেক বেশি ফ্যাক্টর কাজ করে জলবায়ু। ফলিত জনসংখ্যা তত্ত্ব, অ্যাপ্লাইড ডেমোগ্রাফি, তার জনক কাকে বলা হয়? উইলিয়াম পেটিকে। পলিটিক্যাল অ্যারিথমেটিক বলতে ডব্লিউ পেটি কোন বিষয়কে বুঝিয়েছেন? জনতত্ত্বকে। মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাতকে কি বলে? বলে জনঘনত্ব। ভারতে প্রতি বছর গড় জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.76%। জনসংখ্যার ফাঁদ কিভাবে সৃষ্টি হয়? অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির দ্বারা। নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধি পেলেও, নির্ভরশীলতা মানে ধরো আমাদের এখানে কর্মক্ষম জনসংখ্যার উপর শিশুরা এবং বয়স্করা নির্ভর করে, এটাই হচ্ছে নির্ভরশীলতার অনুপাত। এটা বৃদ্ধি পেলেও কর্মক্ষম জনসংখ্যাকে নানাভাবে কাজে নিযুক্ত করার ফলে যে পরিকাঠামোগত উন্নতি হয় তাকে কি বলে? তাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আশা করছি এগুলো বুঝতে পেরেছো। এইরকমই এমসিকিউ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং এটা লাইক করে দিবে। ঠিক আছে?